সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.3.3। দেখো, বলা হচ্ছে রিড দ্য পোয়েম। এখানে একটা কবিতা রয়েছে, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। এই কবিতাটা আমাদের পড়তে বলা হচ্ছে এবং এই কবিতাটা লিখেছেন জন কিটস। তো সেটাই এখানে বলা হচ্ছে রিড দ্য পোয়েম, কবিতাটা পড়ো। বিফোর দ্যাট, এবং এটা পড়ার পূর্বে রিড দ্য নোট অন দ্য পোয়েট। এই কবিতার যে কবি তার সম্পর্কে এখানে একটা নোট দেওয়া রয়েছে, এই নোটটা পড়ো। তো দেখো, এখানে বলা হচ্ছে জন কিটস, এনার জন্ম 1795 সালে এবং ইনি মারা যান 1821 সালে, অর্থাৎ মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান এবং ইনি মূলত যক্ষা রোগে মারা যান। বলা হচ্ছে জন কিটস ওয়াজ আ সেলিব্রেটেড ইংলিশ রোমান্টিক পোয়েট। ইনি একজন জনপ্রিয় ইংলিশ রোমান্টিক কবি। রোমান্টিক কবি বলতে আমাদের বাংলাতে যেমন 3টা যুগ রয়েছে, ইংরাজিতে এভাবে 8টা যুগ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি যুগ হচ্ছে রোমান্টিক যুগ। তো ইনি মূলত এই সময়ের কবি, এনার লেখাগুলাও রোমান্টিক পিরিয়ডে। এই কারণে বলা হচ্ছে ইনি একজন জনপ্রিয় ইংলিশ রোমান্টিক কবি এবং ইনি বিখ্যাত, পরিচিত ফর হিজ পোয়েট্রি অ্যান্ড ট্র্যাজিক লাইফ। তার কবিতা এবং তার বিয়োগান্ত জীবনের কারণে তিনি মূলত পরিচিত। এখানে ট্র্যাজিক বলতে বিয়োগান্ত, অর্থাৎ যে জীবনে দুঃখ বা মর্মান্তিক জীবন, এই জীবনের কারণে তিনি মূলত পরিচিত বা বিখ্যাত। হিজ পোয়েমস আর রিনাউন্ড মানে বিখ্যাত। তার কবিতাগুলা বিখ্যাত ফর দেওয়ার সেন্সুয়াল ইমাজারি। তার কবিতাতে মূলত সেন্সুয়াল ইমাজারি রয়েছে। সেন্সুয়াল হচ্ছে অনুভূতির কল্পনার কারণে তার কবিতাগুলা মূলত বিখ্যাত। অ্যান্ড এবং এক্সপ্লোরেশন মানে অন্বেষণ করা, এবং তার কবিতাতে তিনি অন্বেষণ করেছেন অফ বিউটি অ্যান্ড মর্টালিটি, সৌন্দর্য এবং মরণশীলতাকে তিনি অন্বেষণ করেছেন, যার কারণে বিউটি অ্যান্ড মর্টালিটি এবং সেন্সুয়াল ইমাজারি এর কারণেই মূলত তার কবিতাগুলা বিখ্যাত। ডিউ টু টার্বারক্লোসিস মানে যক্ষা রোগের মানে যখন তার যক্ষা রোগটা হয়, দিস সেলিব্রেটেড পোয়েট ডাইড, এই জনপ্রিয় কবি মারা যায় বা মারা গিয়েছিল তার যক্ষা রোগের কারণে। অ্যাট দ্য এজ অফ 25, মাত্র 25 বছর বয়সে। হিজ আনটাইমলি ডেথ, আনটাইমলি বলতে তার অসময়ের মৃত্যু রবড ছিনিয়ে নেয় লিটারেচার অফ আ গিফট পোয়েট, সাহিত্যের একজন গিফটেড পোয়েট, অর্থাৎ এই কবিকে বলা হয় সাহিত্যের গিফট। সেই সাহিত্যের গিফট যে কবি, সেই কবিকে অসময়ে ছিনিয়ে নেওয়া হয়, মানে অসময়ে তার মৃত্যুটা হয়ে যায়। এবং তার মৃত্যুর আগে তার হুজ ওয়ার্ক মানে তার যে সমস্ত কাজ, অর্থাৎ তার কবিতা এবং তার অন্যান্য লেখা কন্টিনিউস, এটা চলতেছে বা চলতে থাকে, টু ক্যাপটিভেট মানে আকর্ষণ বা মোহিত, ক্যাপটিভেট করতেছে রিডার্স যারা পাঠক তাদেরকে, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী, মানে বিশ্বব্যাপী যারা পাঠক রয়েছে অর্থাৎ এনার কবিতা পড়ে তাদেরকে মোহিত করে চলতেছে। তো এখানে দেখো আমি একটা কোটেশন দিয়েছি, এই কোটেশনটা হচ্ছে জন কিটসের অন্যতম একটি বিখ্যাত কোটেশন। বিভিন্ন পরীক্ষাতে এটা এসে থাকে, মানে বলা হয়ে থাকে এই কোটেশনটা কার। তো তোমরা মনে রাখবে, বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি, সুন্দরী সত্য, সত্যই সুন্দর। এই কোটেশনটা হচ্ছে এনার বিখ্যাত একটি লাইন। এরপরে আমরা চলে যাব কবিতাতে। দেখো, এখানে কবিতাটা রয়েছে, কবিতাটার টাইটেল হচ্ছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। গ্রাসহপার হচ্ছে গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং,
আর ক্রিকেট হচ্ছে ঝেঁঝি পোকা। আচ্ছা, এই কবিতা সম্পর্কে একটু যদি বলি, এখানে মূলত কবি নেচারকে তুলে ধরেছেন, মানে এই কবিতার মূল থিম নেচার, এবং 4টা থিম রয়েছে: নেচার, সিজন, বিউটি এবং হোপ। এই 4টা থিমকে কেন্দ্র করে এটা লেখা। তো এখানে মূলত তিনি সিজনকে তুলে ধরেছেন, 2টা সিজন, অর্থাৎ গ্রীষ্মকাল, সামার এবং উইন্টার। সামারকে রিপ্রেজেন্ট করতেছেন তিনি গ্রাস হোপারকে দিয়ে, এবং উইন্টারকে রিপ্রেজেন্ট করতেছে ক্রিকেট দিয়ে। এখন এই কবিতার ফর্ম সম্পর্কে একটু জানবো, দেন আমরা এই কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। একটু ধৈর্য নিয়ে দেখো, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আশা করছি সনেট কি তোমরা জানো। 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। তো এটাও একটি সনেট, এবং এই সনেটটা গঠিত হয়েছে পেট্রার্কিয়ান ওয়েতে। পেট্রার্কান হোসেন ইটালিয়ান একজন কবি। সেই কবির ফর্ম অনুসারে যেহেতু এই সনেটটা লেখা, এই জন্য এটাকে বলা হচ্ছে ইটস আ পেট্রার্কিয়ান সনেট। দ্য পোয়েম ইজ মেড আপ অফ অ্যান অক্টিভ অ্যান্ড সিস্টেট। এই কবিতাতে এখানে দেখো 2টা স্ট্যানজা রয়েছে, অর্থাৎ এইটুকু একটা স্ট্যানজা, এখানে রয়েছে 8 লাইন, এবং এখানে রয়েছে 6 লাইন, এটা একটা স্ট্যানজা। যদিও আলাদা করে দেওয়া নাই, কিন্তু এখানে 2টা স্ট্যানজা রয়েছে। এই 8 লাইন মিলে একটা স্ট্যানজা, এই 8 লাইনে একটা স্ট্যানজা, এবং এখানে এই 6 লাইন মিলে একটা স্ট্যানজা। তো এখানে সেটাই বলা হচ্ছে দ্য পোয়েম ইজ মেড আপ অফ অ্যান অক্টেভ অ্যান্ড সিস্টেট। এবং এখানে যে 8 লাইন রয়েছে এটাকে বলা হয় অক্টেভ, এবং এখানে যে 6 লাইন রয়েছে এটাকে বলা হয় সিস্টেট। এরপরে দেখো, এই যে অক্টেভ, এর মধ্যেও কবি ভাগ করেছেন এবং সিস্টেটের মধ্যেও ভাগ করেছেন। দেখো একটু, বলা হচ্ছে দ্য অক্টেভ ইজ মেড আপ অফ 2 কোয়ার্টেন্স। কোয়ার্টেন্স হচ্ছে 4 লাইনের স্ট্যানজা। তাহলে এই যে অক্টেভ, প্রথম যে 8 লাইন, এই 8 লাইনকে কবি 2টা ভাগ করেছেন 2 কোয়ার্টেন্সে, মানে 4টা 4টা করে 2টা ভাগ করেছেন। অর্থাৎ এই যে এখান থেকে 4 লাইনে একটা ভাগ করেছেন, আবার এখান থেকে এই 4 লাইন আর একটা ভাগ করেছেন, 2টা ভাগ করেছেন এই 8 লাইনের মধ্যে। এবং এই যে 8 লাইনের 2টা ভাগ করেছেন, এটা যে রাইম স্কিমটা ফলো করেছে সেটা হচ্ছে এ বি বি এ। আশা করছি তোমরা রাইম স্কিম কি জানো। রাইম স্কিম হচ্ছে কবিতার একটা লাইনের শেষের ওয়ার্ডের সাথে আর একটা লাইনের শেষের ওয়ার্ডের যে মিল, উচ্চারণের মিল, সেটাকে বলা হয় রাইম স্কিম বা রাইম প্যাটার্ন। তো প্রথম যে 8টা লাইন রয়েছে সেই 8টা লাইনের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ। দেখো একটু দেখাই কিভাবে। এই যে ওয়ার্ড ডেড, এটার সাথে মিল রয়েছে মেড, এই জন্য এটার যেহেতু রাইম স্কিম এ, তাহলে এটারও রাইম স্কিম হবে এ। এরপর দেখো সান, এই যে ডেড, এটার সাথে মিল নাই, এই জন্য এটা হবে বি। এরপরে বি, সানের সাথে মিল রয়েছে রান, তাহলে এটা হবে বি। তাহলে প্রথম 4 লাইনের রাইম স্কিম এ বি বি এ। এই যে এখানে লিড, ডিড, মিড, লিড, উচ্চারণের মিল রয়েছে, তাহলে এটা হবে এ। এরপর দেখো সান, রান, ডান, উচ্চারণের মিল রয়েছে, তাহলে এটা হবে বি, যেহেতু এটার সাথে মিলতেছে। আবার দেখো ফান, ডান ফান, রান ফান, মিল আছে, এটা হবে বি। আবার উড, তাহলে ডিড, মিড, উড, 3টারই উচ্চারণের মিল থাকার কারণে এই 3টা এ। এভাবে প্রথম 8 লাইনের রাইম স্কিমটা হবে, অর্থাৎ এ বি বি এ। তাহলে এটা তোমরা বুঝতে পারলে। অ্যান্ড দ্য সিস্টেট ইজ মেড আপ অফ 2 টার্শিটস। এবং এই যে 6 লাইন, এই 6 লাইনকেও কবি আবার 2টা ভাগ করেছেন, অর্থাৎ এই 3 লাইন মিলে একটা ভাগ, আবার এই 3 লাইন মিলে আর একটা ভাগ। যখন কোনো পোয়েমে 3টা লাইন মিলে একটা স্ট্যানজা হবে তখন সেটার নাম বলা হয় টার্শিটস। তাহলে এখানে 2টা টার্শিট রয়েছে, এখানে একটা, এখানে একটা। এবং এখানে দেখো বলা হচ্ছে ইজ ফলোয়িং দ্য রাইম স্কিম সিডিই, মানে এই যে 2টা টার্শিট রয়েছে লাস্টের 6 লাইনে, এটার যে রাইম স্কিম সেটা সিডিই। দেখো একটু দেখাই তোমাদের, এই যে দেখো এখানে নেভার,
এটার সাথে মিল কিন্তু উপরের কোনোটার নাই, এই জন্য এখানে এ বি হয়েছে, তারপরে অবশ্যই সি আসবে। যদি মিল থাকতো তখন কিন্তু এ হতো, বি এর সাথে মিললে বি হতো। যেহেতু মিল নাই কোনোটার সাথে, তাহলে নেভার এটা সি। নেভারের সাথে মিলবে এভার, নেভার এভার, তাহলে এটা যেহেতু সি এটা হবে সি। এরপর দেখো ফ্রস্ট, লস্ট, তাহলে এটা ডি, এটাও ডি। এরপর দেখো শেরেলস, এর সাথে মিলবে হিলস, তাহলে প্রথম যে 3 লাইন ছিল নেভার সি, ফ্রস্ট ডি, শ্রেলস ই, তাহলে সি ডি ই। দেখো এখানে আছে এই যে প্রথমে সি ডি ই। আশা করছি তোমরা এই ফরম্যাটটা বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে একটি সনেট। এখন আমরা এই কবিতার লাইন বাই লাইন আলোচনা করব, এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং নবম শ্রেণীর ইংরাজি বইয়ের সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তো এখন দেখো এই কবিতাটা, এখানে টাইটেলটা কি বললাম, দেখো অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। তাহলে গ্রাসহপার গঙ্গা ফড়িং, ক্রিকেট ঝেঁঝি পোকা। দেখো বলা হচ্ছে প্রথম যে লাইন সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি বলতে কবিতা, আর্থ পৃথিবী। এখানে পোয়েট্রি দিয়ে বোঝাবে মিউজিক। পৃথিবীর মিউজিক ইজ নেভার ডেড, কখনোই শেষ হয়ে যাবে না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, ফেইন্ট মানে অজ্ঞান হওয়া। হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখিরা, আর ফেইন্ট অজ্ঞান হয়ে যাবে, উইথ দ্য হট সান, একেবারে প্রচণ্ড সূর্যের তাপে। অ্যান্ড হাইড, এবং লোকাবে, ইন কুলিং ট্রিজ, একটি মানে ঠান্ডা গাছের মধ্যে। আ ভয়েস উইল রান, এবং তখন একটি কণ্ঠ ভেসে আসবে বা দৌড়ে আসবে, ফ্রম হেজ টু হেজ। হেজ মানে ঝোপ, এক ঝোপ থেকে অন্য ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মর্ন মোড। নিউ বলতে নতুন, মর্ন বলতে কাটা, মেড বলতে মূলত মাঠ। নতুন কাটা কোনো একটা মাঠ, কোনো একটা নতুন কাটা তৃণ মাঠ থেকে, সেই মাঠের এক ঝোপ থেকে অন্য ঝোপে কোনো একটা ভয়েস ভেসে আসবে। তো সেই ভয়েসটা কার? দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, সেটা হচ্ছে গ্রাসহপার্স মানে গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, তিনি দায়িত্ব নিবে, মানে লিড বহন করার জন্য বা নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিবে। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের আনন্দে বা গ্রীষ্মের বিলাসিতায়। হি নেভার ডান, তিনি কখনোই তার এই কাজটা শেষ করবে না। উইথ হিজ ডিলাইটস, এবং তিনি আনন্দের সাথে কাজটা করবে। ফর হোয়েন ট্রায়ার্ড আউট উইথ ফান, যখন মজা করতে করতে তিনি ক্লান্ত হয়ে যাবে। হি রেস্ট, তিনি রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। অ্যাট এজ বিনিথ সাম প্লেজেন্ট উড, এজ মানে আরামে, সে বিশ্রাম নিবে আরামে। বিনিথ মানে নিচে, সাম প্লেজেন্ট উড, উড মানে আগাছা, একটা প্লেজেন্ট মনোরম আগাছার নিচে তিনি বিশ্রাম নেবেন। তাহলে এই যে 8 লাইন, এই 8 লাইন দিয়ে আমরা কি বুঝতে পারলাম? এখানে দেখো সামারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং সামারের মেসেঞ্জার হিসেবে তিনি গ্রাসহপারকে বেছে নিচ্ছেন। তাহলে এটা হচ্ছে প্রথম 8 লাইনের কথা। এরপরে দেখো 6 লাইনে বলা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানেও শেষ। পৃথিবীর যে মিউজিক বা গান বা কবিতা, এটা কখনোই শেষ হবে না। অন আ লোন উইন্টার ইভিনিং, যদিও একটা একাকী শীতের সন্ধ্যা হয় তখনও। হোয়েন দ্য ফ্রস্ট, ফ্রস্ট মানে তুষার। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, রট মানে মেক, তৈরি করা। যখন কুয়াশা তৈরি করবে নীরবতা, তখনও পৃথিবীর যে গান সেটা শেষ হয়ে যাবে না। ফ্রম দ্য স্টোভ দেওয়ার থ্রিলস, স্টোভ মানে চুলা, এবং থ্রিলস মানে তীক্ষ্ণ,
এবং চুলা থেকে তীক্ষ্ণ আওয়াজ আসবে, সে আওয়াজটাকার দ্য ক্রিকেট সংস, ক্রিকেটের গান অর্থাৎ ঝেঁঝি পোকার গান। তাহলে এখানে বলা হচ্ছে যখন এই যে পাখিরা ক্লান্ত হয়ে যাবে তারা কুলিং ট্রিসের মধ্যে আশ্রয় নেবে, এবং গ্রাস হপারও যখন টায়ার্ড হয়ে যাবে সে একটা মনোরম আগাছার নিচে আশ্রয় নিবে, রেস্ট নিবে। এরপরেও বলা হচ্ছে পৃথিবীর যে কবিতা বা গান এটা শেষ হয়ে যাবে না, যদিও একটা একাকী শীতের সন্ধ্যা হয় তারপরেও, এবং যদি সেই শীতের সময়ে কুয়াশা দ্বারা সব কিছু ঢেকে যায়, সব কিছু নীরব হয়ে যায়, তারপরেও এটা শেষ হয়ে যাবে না। এবং এটা আসবে মূলত চুলা থেকে তীক্ষ্ণ একটা ক্রিকেটের গান বা ক্রিকেটের আওয়াজ আসবে, এবং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং এই যে আওয়াজ, ক্রিকেটের আওয়াজ, এটা উষ্ণভাবে বৃদ্ধি পেতে থাকবে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রোজিনেস হাফ লস্ট, এবং এখানে তিনি কোনো একটা পার্সনকে নিয়ে আসতেছেন। ক্রিকেটের যে সং, যেটা মূলত এই যে স্টপ থেকে আসতেছে, এই সংটা কোনো একটা ব্যক্তির কাছে মনে হবে সেই ব্যক্তিটা কি অবস্থায় রয়েছে, ড্রোজিনেস, ড্রোজিনেস মানে ঝিমানো, ঝিমানো অবস্থায় রয়েছে, হাফ লস্ট মানে সে একেবারে ঘুমিয়েও নাই আবার একেবারে জেগেও নাই, এই জন্য বলা হচ্ছে হাফ লস্ট। এমন হাফ লস্ট ব্যক্তির কাছে সিমস মনে হবে, ক্রিকেটের এই সংকে মনে হবে দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রেসি হিলস, মনে হবে যে কোনো একটা গ্রাসহপার্স কোনো একটা ঘাসযুক্ত পাহাড়ের মধ্যে থেকে এই ক্রিকেটের সংকে কোনো একটা ব্যক্তির কাছে, মানে যেই ব্যক্তিটা হাফ লস্ট এমন একটা ব্যক্তির কাছে মনে হবে যে গ্রাসহপার্সই গান করছে। তার মানে পৃথিবীর গান বা মিউজিক বা পোয়েট্রি এটা কখনোই শেষ হয়ে যাবে না।